যে গণমাধ্যমে আবারও শুরু হয়েছে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ এবং নির্দেশনা দিচ্ছে, হুমকি দিচ্ছে, মাতবরি করছে। অতীতের মতো হাসিনার আমলের মতো আবারও তারা মাতবরি শুরু করেছে। তারা আবারও নির্দেশনা দিচ্ছে। তাদের নির্দেশনায় বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে চ্যানেল 24 এর ২ জন সাংবাদিককে। একজন তালাত মামুন, একজন মাসুদুর রহমান। তালাত মামুন খুব সম্ভবত এক্সিকিউটিভ এডিটর নিউজের এবং তালাত মামুন রিপোর্টার। এই দুজনকে পরোয়ানা। তো এই সংবাদটি প্রকাশের কারণেই মূলত গোয়েন্দা সংস্থা থেকে চ্যানেল 24 কে চাপ দেওয়া হয় এবং অন্যান্য চ্যানেল থেকে নিউজটির সাথে সাথে প্রত্যাহার করে নেওয়া হয়। চ্যানেল 24 এই নিউজটি প্রত্যাহার করে নেয়। কিন্তু আহ, সামগ্রিকভাবে একটি ভীতি প্রদর্শনের জন্য, যেহেতু চ্যানেল 20 হাসিনার আমলে যেইভাবে সাংবাদিকদেরকে বাধ্য করা হতো সরকারের পক্ষে নিউজ করার জন্য এবং সরকার বিরোধী কোনো নিউজ না করার জন্য, ঠিক একই কায়দায় নাকি এখনও ডিজিএফআই এবং এনএসআই এর তত্ত্বাবধানে বা তাদের চাপে বিভিন্ন সাংবাদিককে পদত্যাগ করানো হচ্ছে, বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন নিউজ করতে বাধা দেওয়া হচ্ছে। দর্শক, এমন নিউজ তুলে ধরেছেন সাংবাদিক কনক সরোয়ার এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন। সাংবাদিক ইলিয়াস তার ফেসবুক পেজের মাধ্যমে তিনি একটা পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন দুজন চ্যানেল 24-এর সাংবাদিককে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার কারণে। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত বলবো। এর আগে কনক সরোয়ারের এই নিয়ে কথা বলেছেন, তার আলোচনা শুনবো। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, একটু দেরি হয়ে গেল, বাংলাদেশে এখন অনেক রাত। আশা করি পরবর্তীতে দর্শকরা দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, তাই একটু দীর্ঘ রাতে হলেও আহ, আহ, এই অনুষ্ঠানটি আমার মনে হলো যেন সামনে নিয়ে আসা উচিত। যেমনটি আপনাদের শিরোনামে দেখছিলেন যে গণমাধ্যমে আবারও শুরু হয়েছে গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ এবং নির্দেশনা দিচ্ছে, হুমকি দিচ্ছে, মাতবরি করছে। অতীতের মতো হাসিনার আমলের মতো আবারও তারা মাতবরি শুরু করেছে। তারা আবারও নির্দেশনা দিচ্ছে। তাদের নির্দেশনায় বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে চ্যানেল 24 এর ২ জন সাংবাদিককে। একজন তালাত মামুন, একজন মাসুদুর রহমান। তালাত মামুন খুব সম্ভবত এক্সিকিউটিভ এডিটর নিউজের এবং তালাত মামুন রিপোর্টার। এই দুজনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কেন ছুটিতে পাঠানো হলো বাধ্যতামূলক? কেন গোয়েন্দা সংস্থার আবারও হস্তক্ষেপ শুরু হয়েছে? আমি যদি আপনাদের একটু দেখাই, গত 13ই জানুয়ারি আমি একটি পোস্ট করেছিলাম আমার ফেসবুকে এবং এই সংবাদটি অবশ্য চ্যানেল 24 তাদের সোর্সে কনফার্ম হয়ে তাদের স্ক্রলে দিয়েছিল ব্রেকিং নিউজ হিসেবে। আরটিভি দিয়েছিল, আরো দুই একটি টেলিভিশন, আরো দুই একটি গণমাধ্যম দিয়েছিল। এবং সেখানে ঘটনাটি ছিল সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে সন্ধ্যায় আটক করা হয়েছে। সন্ধ্যায় তার বাসা থেকে ডিজিএফআই এর একটি দল তাকে ধরে নিয়ে যায়। হাসিনার গুম খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রেরও গুরুতর অভিযোগ রয়েছে। তবে তাকে গ্রেফতার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এই পোস্টটি হচ্ছে 13ই জানুয়ারি উম, সকাল 8টা 59 মিনিটের একটি পোস্ট, খুব সম্ভবত বাংলাদেশ সময়। এবং তার একটু পরেই আমি আরেকটি পোস্ট করি। সেই পোস্টে যদি আমি আপনাদেরকে যদি দেখাই, যে সেই পোস্টটি হচ্ছে এটা, যে এটি হচ্ছে 10টা 6 মিনিটের পোস্ট। প্রায় জাস্ট 2 ঘন্টা পরের ধরনের একটা পোস্ট। সেখানে আমি লিখছি, ডিজিএফআই সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে আটকের 2 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলের গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 7 জানুয়ারি শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তার অন্যতম এই দুর্বৃত্তকে কোর্টে না পাঠিয়ে বাসায় বা কোনো গোপন স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। এবং এখানে একটি সংবাদের আমি স্ক্রিনশট দিয়েছি, যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে পরোয়ানা। তো এই সংবাদটি প্রকাশের কারণেই মূলত গোয়েন্দা সংস্থা থেকে চ্যানেল 24 কে চাপ দেওয়া হয় এবং অন্যান্য চ্যানেল থেকে নিউজটির সাথে সাথে প্রত্যাহার করে নেওয়া হয়। চ্যানেল 24 এই নিউজটি প্রত্যাহার করে নেয়। কিন্তু আহ, সামগ্রিকভাবে একটি ভীতি প্রদর্শনের জন্য, যেহেতু চ্যানেল 24 এর যে মালিক একে আজাদ, দালাল হাসিনার, সে সে সর্বশেষ 7ই জানুয়ারি নির্বাচনেও সে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়েছিল স্বতন্ত্র থেকে। সেই দালালের মাধ্যমে
এই তালাত মামুন এবং এই মাসুদুর রহমান এই দুজনকে প্রথমে 7 দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আমি যেটি জেনেছি তাদের কাছে কৈফিয়ত তলব করা হয়েছে কেন তারা এই সংবাদটি প্রকাশ করলো এবং পাশাপাশি আরো বেশ কয়েকটি গণমাধ্যমে তারা চাপ সৃষ্টি করছে এবং আপনারা জানেন যে কদিন আগে গুম কমিশন থেকে প্রায় 22 জন সেনা কর্মকর্তাকে বিদেশ যাওয়ার ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সিদ্ধান্তের ব্যাপারেও তারা গণমাধ্যমগুলোকে বিভিন্ন সময়ে চাপ দিয়েছে, বিভিন্ন সময়ে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো সাইফুল আলম তো আর ধোয়া তুলসী পাতা না। তো আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনার আমলের গুম খুনের সঙ্গে জড়িত এইসব দুর্বৃত্ত, নামের আগে লেফটেন্যান্ট জেনারেল লাগানো এইসব দুর্বৃত্ত, মেজর জেনারেল লাগানো কিছু দুর্বৃত্ত এখনো সেনানিবাসে বসে তারা তাদের সেই ক্ষমতার প্রদর্শন করছে, সেই ক্ষমতা তারা ব্যবহার করে চলেছে। এবং আমরা এই 5ই আগস্টের পরে, এই পরিবর্তনের পরে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং আমরা কিন্তু বারবার বলছিলাম যে গণমাধ্যমের ভেতরে হাসিনার যেসব দালাল, যেসব ফ্যাসিস্টরা বসে আছে, যেসব সহযোগীরা বসে আছে তাদেরকে সরাতে হবে। এখন আসুন এই প্রসঙ্গে একটু পরে আসি। আপনারা জানেন যে এইসব ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলার জন্য কি কি হয়েছে সে বিষয়ে আমি আসছি। তার আগে একটু দেখুন যে একে আজাদ হচ্ছে শেখ হাসিনার পোষ্য, শেখ হাসিনাকে চাঁদা দেয়া, শেখ হাসিনার কাছ থেকে অবৈধ সুবিধা নেয়া, অসংখ্য আকামের সঙ্গে যুক্ত একে আজাদ, যে চ্যানেল 24 এর বর্তমান ম্যানেজিং ডিরেক্টর এবং এই চ্যানেল 24 এর চেয়ারম্যান ছিল শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ কবির। শেখ কবিরের নাম এখন তারা ব্যবহার করে না, তবে আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এই শেখ কবির এখনো নাম না থাকলেও সেই চেয়ারম্যান সেই সকল সুযোগ সুবিধা নিচ্ছে এবং সেই নির্দেশনা দিচ্ছে হাসিনার পক্ষে। তো একে আজাদ সম্পর্কে আমি দুই একটা ভিডিও ক্লিপ আপনারা একটু দেখেন, যে তাহলে আপনারা বুঝতে পারবেন তার সম্পর্কে। জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো এটা হচ্ছে এই কবির সুমনের কথা সে বিসিসিআই এর এই সম্মেলনের বাইরেও যখন ঢাকার রাজপথ ছাত্র জনতার রক্তে রঞ্জিত, যখন হাসিনা শেষ মুহূর্তে টিকে থাকার জন্য ব্যবসায়ীদেরকে ডেকে একটি আলোচনা বা একটি সমাবেশ করে তার অফিসে, সেখানেও কিন্তু একে আজাদ এই প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এই দালালিটা করে গেছে। একে আজাদের ব্যাপারে বলছিলাম সে কিন্তু এই যে গত সর্বশেষ যেই নির্বাচনের যে তামাশা 7ই জানুয়ারি, সেখানে সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয় এবং আপনারা যদি দেখেন, আপনাদের সকলকে ধন্যবাদ। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সাংবাদিক ভাই বোনেরা যে অক্লান্ত পরিশ্রম করেছে তার জন্যে আজকে আমার মনে হয় সারা বিশ্বে আমাদের এই নির্বাচনটা স্বীকৃতি পাবে। অর্থাৎ দেখেন সে স্বতন্ত্র এমপি হয়ে মুজিবপুর পরে সে সংসদে গেছে এবং সে এই নির্বাচনের বৈধতার যে পাবে বা এই নির্বাচনের পক্ষে আরো অনেক কথা আছে, এগুলো দেখানোর সময় নেই। আপনারা বুঝতেই পারেন যে দালাল আর কি বলতে পারে। তবে ইন্টারেস্টিং হচ্ছে যখন প্রথম আলো, ডেইলি স্টার সহ যে গ্রুপটা এখন অন্তর্বর্তীকালীন সরকারকে এখন নিয়ন্ত্রণ করছে, তাদের লোকজন ঢুকিয়ে দিয়েছে এবং তাদের পরামর্শ মতো যে কাজগুলো করছে, তখন এই একে আজাদ হচ্ছে নোয়াবের বোধহয় এখনকার প্রেসিডেন্ট। সে কিন্তু এক বিশাল পত্রিকার সকল সম্পাদক, রাজনীতিবিদদেরকে ডেকে এক বিশাল কি বলবো অনেক প্রতিবাদ সমাবেশের মতো সে আয়োজন করে এবং সেখানে সে কি বলে আপনারা যদি একটু শোনেন। সংবাদ মাধ্যমের আইনের দৃষ্টিতে কোনো বত্যয় ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথাযথ আইনি প্রক্রিয়া রয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটির বিরুদ্ধে যেসব কর্মসূচি নেওয়া হচ্ছে বা প্রচারণা চালানো হচ্ছে তা সাধারণ প্রতিবাদ কর্মসূচি বা মত প্রকাশের বিষয় নয়, বরং পত্রিকা দুটিকে হুমকি দেওয়া হচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, অফিসের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সুযোগ পেলে হামলা করা হচ্ছে। এবং এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ফখরুল সাহেবও
ব্যাপক কান্নাকাটি করেছিলেন প্রথম আলো ডেইলি স্টারের জন্য, যেখানে প্রথম আলো ডেইলি স্টার অব্যাহতভাবে হাসিনার ফ্যাসিজমকে, হাসিনার হত্যাযজ্ঞকে সমর্থন করে গেছে। হাসিনার ন্যারেটিভকে বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে, যারা ক্রমাগত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নানাভাবে কলুষিত করেছে, তাদের রাজনীতিকে, বিএনপিকে। কিন্তু তারপরও যাই হোক, ফখরুল সাহেবের এই ভালোবাসা নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন যে এই যে ধরেন সে বলছে যে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কত মিষ্টি মিষ্টি কথা না? তো ডিজিএফআই যখন বলল, তখন তুই কোন কারণে দুই সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি পাঠালি? কারণ হচ্ছে কি জানেন তো, এদের প্রত্যেকেরই গোপন ফাইল থাকে গোয়েন্দা সংস্থার হাতে, এবং এদেরকে যদি আপনি বের করতে না পারেন এইসব গণমাধ্যমের কর্তৃত্ব থেকে, তাহলে এরা কিন্তু গণমাধ্যমের যে স্বাধীনতা কিন্তু 5ই আগস্টের পরেও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সম্পাদক, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, জুনিয়র সাংবাদিক, যাদের সঙ্গে বিভিন্ন ভাবে কথা হয় আমাদের, তারাই আমাদেরকে বলেন যে ভাই, পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নাই। এবং ডিজিএফআই যে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, গোয়েন্দা সংস্থাগুলো, এনএসআই বা অন্যান্য গোয়েন্দা সংস্থা যে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে, এটি হচ্ছে এই দুই রিপোর্টারকে সাময়িক ভাবে ছুটিতে পাঠানো এবং শোকজ করা, এটি হচ্ছে তার একটি অন্যতম উদাহরণ। আপনারা জানেন, সাম্প্রতিক সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সময় টেলিভিশনে যে কিছু আওয়ামী দোসরদেরকে সরানোর ব্যাপারে যখন দাবি করে, তখন এই নিয়ে আওয়ামী গণমাধ্যম, আওয়ামী সুশীল কুকুরগুলো কি পরিমাণ প্রতিবাদ সমাবেশ, লেখালেখি, হুলস্থুল অবস্থা করে ফেলেছে। এটা নাকি বিশাল গণমাধ্যমের উপর হস্তক্ষেপ হচ্ছে। আর এই একে আজাদের বাচ্চা যে সাংবাদিকদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে, এটি নিয়ে কোনো সুশীল বাচ্চাদের কোনো কথা শুনছেন আপনারা? কোন সুশীলের বাচ্চারা কিছু লিখছে? বাংলাদেশের সব গণমাধ্যম কিন্তু এটা জানে, সব সম্পাদক এটা জানে, সব সাংবাদিক এই ঘটনার খবর জানে, কিন্তু তারা কোনো টু শব্দটিও করছে না। সো এত রক্তের বিনিময়ে, এত আন্দোলনের পরে যে হাসিনাকে আমরা সরিয়েছি, তার দোসররা যদি গণমাধ্যমে বসে থাকে, মূল জায়গাটা, মানে গণমাধ্যম কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং এই হাসিনার বিরুদ্ধে গণমাধ্যমের যে ভূমিকা ছিল, বিশেষ করে বাংলাদেশি গণমাধ্যম তো না, আমরা বলবো যে বিদেশ থেকে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা সাংবাদিকতা করেছেন, তাদের যে প্রভাব ছিল, সেই প্রভাবকে অস্বীকার করার কোনো যেমন সুযোগ নাই, তেমনি বর্তমান সময়েও এই প্রভাব অব্যাহত আছে, এই প্রভাব ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এই একে আজাদ গংদেরকে আসলে মিডিয়া থেকে সরাতে হবে, কারণ এরা মুখোশধারী এক একটা শয়তান, এক একটা দুর্বৃত্ত। ভেতরে ভেতরে হাসিনার টাকা তারা এখনো খাচ্ছে। হাসিনার টাকা খেয়ে তারা গণমাধ্যমকে তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করছে, এবং গোয়েন্দা সংস্থার দিকে যদি দেখেন, তারা এই ঘটনার মাধ্যমে অন্যান্য সকল গণমাধ্যমের উপরে একে চাপ সৃষ্টি করছে যে আমরা কিন্তু সজাগ, আমাদের বাইরে কোনো কথা বলা যাবে না, আমাদের বাইরে কোনো নির্দেশনা দেওয়া যাবে না। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে গ্রেপ্তারি পরোয়ানা, সেই গ্রেপ্তারি পরোয়ানার পরেও কমপক্ষে 6 জন ক্যান্টনমেন্টে বসে আরামাইশে ঘুরে বেড়াচ্ছে, দাওয়াত খাচ্ছে, পার্টি করছে। এক জেনারেল আকবর, সে তো প্রতিদিন ক্যাডেট কলেজ ক্লাব থেকে 2 বোতল ব্ল্যাক লেবেল নিয়ে যায়, মদের বোতল। সে না খেলে তার ঘুম আসে না রাতে। তো এইসব তো টলারেট করার কোনোই কারণ নাই, কোনোই যুক্তিসঙ্গত কারণ নাই যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের গণমাধ্যম এগুলো টলারেট করবে বা আমরা টলারেট করব। কেউ কিছু না বলুক, আমরা এগুলো বলে যাব। অবিলম্বে একে আজাদকে এই চ্যানেল 24 থেকে ঘাট ধরে বের করে দেয়া হোক। উপদেষ্টাদেরকে বলছি, আসলে ডক্টর ইউনূস কি কারণে এইসব ছাগল মার্কা উপদেষ্টাদেরকে দিয়ে এই জাতীয় একটি গণবিপ্লবকে, গণ অভ্যুত্থানকে ধ্বংস করে দিলেন, সেটি আমরা বুঝতে পারছি না। এখনো সময় আছে ডক্টর ইউনূস, এই অপদার্থদেরকে দিয়ে হাল চাষ না করে সরান, ভালো যোগ্য লোককে বসান, শক্তিশালী মানুষকে বসান। এই বিপ্লবকে ব্যর্থ হতে দিয়েন না। মানুষ আপনাকে থুতু দিবে কদিন পরে, আপনি যদি দায়িত্ব নিয়ে যদি এতটা ক্যালাসনেস শো করেন যে না, নিলাম আর কি, চলতেছে আর কি, চলুক আর কি। নো, এই বিপ্লব, গণঅভ্যুত্থানের পরে এই জাতীয় কোনো আচরণ আপনার সম্মানের সঙ্গে এক ধরনের ইনজাস্টিস করা, কারণ মানুষের অনেক প্রত্যাশা আপনাকে ঘিরে। অবিলম্বে একে আজাদকে এই চ্যানেল 24 থেকে বের করে দিতে হবে, এবং হাসিনার অনুসারী যত ব্যবসায়ী, যত কুতুব যেসব জায়গায় বসে গণমাধ্যমকে আবার নিয়ন্ত্রণে সহায়তা করছে গোয়েন্দা সংস্থাকে,
তাদেরকে বের করে দিতে হবে। আর গোয়েন্দা সংস্থা সাবধান, গণমাধ্যম নিয়ে বাড়াবাড়ি করতে আসবেন না, গণমাধ্যমের ব্যাপারে টু শব্দ উচ্চারণ করবেন না। আপনার দায়িত্ব যা সেই কাজ করেন, গণমাধ্যম নিয়ে কিছু না। এখন কোন রিপোর্ট যদি এই জেনারেল সাইফুল আলমের বিষয়ে যদি কোনো আপনাদের বক্তব্য থাকে, আপনাদের আইএসপি এর আছে, আইএসপি এর একটা বিবৃতি দিক যে না ইহা সত্য নহে। আপনারা প্রেস কাউন্সিলে যান যে একটা মিথ্যা রিপোর্ট, আসেন প্রমাণ করেন। আমরা কি না জেনে রিপোর্ট দিচ্ছি? আমরা কি না জেনে তথ্য দিচ্ছি? সো অনেক ঘাটতার আমি দেখছি, অনেক মচমচানি দেখছি, আর দেখায় না। আমি যতটুকু জানি বর্তমান ডিজিএফআই যিনি প্রধান জাহাঙ্গীর সাহেব ইজ গুড পারসন, কিন্তু তার পিছনে যে লেসপেন্সার হাসিনার আমলের যে নিয়োগ করা যেই মানে কি বলবো তার পাঁচাটা কুকুরগুলো যে বসে আছে বিভিন্ন জায়গায়, তারাই এখনো আবারও গণমাধ্যমের উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছে। ইনশাল্লাহ সেটি আমরা হতে দেব না। বাংলাদেশের মানুষ, অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতা যারা আন্দোলনে ছিলেন, তাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি এবং অনতিবিলম্বে এই বাধ্যতামূলক ছুটি শোকজ সব প্রত্যাহার করে স্বাভাবিক কার্যক্রমে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। একে আজাদ সহ এই গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট যারা এখনো হাসিনার হুকুমত আবার ফিরিয়ে আনার জন্য, হাসিনার যে ফ্যাসিজম ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন, তাদের ব্যাপারে আপনাদের কারো কাছে যদি কোনো তথ্য থাকে দয়া করে আমাকে পাঠান konoksarowanews@gmail.com, অর্থাৎ এই চ্যানেলের নাম konoksarowanews@gmail.com। আপনারা আমাদেরকে পাঠান, আমাকে পাঠান আপনাদের গোপনীয়তার নিশ্চয়তা শতভাগ। নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব। বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে আমরা যে দায়িত্ব পালন করছি, তার একটি অন্যতম এজেন্ডা, একটি প্রধান এজেন্ডা হচ্ছে এই বিষয় দুটি। সো মুক্ত মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা কাজ করে যাব। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যেই 24-এর মালিক একে আজাদ, সে আসলে একজন আওয়ামী লীগের দালাল, এটা নতুন করে প্রমাণিত করার জন্য কোনো আলোচনা বা কোনো কিছুর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তো এই সাংবাদিক, এই একে আজাদের সাংবাদিক, দুইজন সাংবাদিককে বাধ্যতামূলক অবসর দিয়েছেন ডিজিএফআই, এনএসআই। এরা কেন দিয়েছেন? যদি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে, ইউনূস সরকারের দুর্নীতির কারণে যদি হইতো, তাহলে হয়তো বলতাম যে এই সরকার করেছে। কিন্তু হাসিনার দুর্নীতি ডাকার জন্য এবং হাসিনার এই আওয়ামী লীগের দূষরদের বাঁচানোর জন্য ডিজিএফআই, এনএসআই তারা সাংবাদিকদের চাপ দিচ্ছে এবং নিউজ করতে বাধা দিচ্ছে। তার মানে কি এই সরকার কি হাসিনা সরকারই চালাচ্ছে? এটা আমরা ইউনূস সরকার মনে করি, এটা ইউনূস সরকার নয়, তাহলে বোঝা যায় হাসিনা সরকার। নর্মালিজম একটা আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে, যার কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করতে বাধা দিচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। অর্থাৎ এখনও পর্যন্ত আওয়ামী লীগই দেশ চালাচ্ছে, এটাই স্পষ্ট সব কিছুর মাধ্যমে।